আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন, বাংলাদেশের রাজনৈতিক অধিকার আশঙ্কাজনকভাবে কমেছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপির দিকে তাকিয়ে নেতারা, আন্দোলন পুনর্গঠনে সরকার বিরোধী দল ও জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন, বাংলাদেশের রাজনৈতিক অধিকার আশঙ্কাজনকভাবে কমেছে। স্বাধীনতা ও সমৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ পিছিয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা সূচকে 164টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম এবং সমৃদ্ধি সূচকে 99তম। বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত এবং সমৃদ্ধির সূচকে অধিকাংশ ক্ষেত্রে সমৃদ্ধ নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আটলান্টিক কাউন্সিলের বৈশ্বিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2000 সালে স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 116 আর সমৃদ্ধি সূচকে 107। প্রতিবেদনে দুটি পৃথক সূচক রয়েছে, স্বাধীনতা সূচক ও সমৃদ্ধি সূচক। বিশ্বের 164টি দেশের স্বাধীনতা ও সমৃদ্ধির ধরন অনুযায়ী ক্রম বা অবস্থান নির্ধারণ করা হয়েছে। আইন, অর্থনীতি ও রাজনীতিকে বিবেচনায় নিয়ে স্বাধীনতা সূচক এবং আয়, স্বাস্থ্য, অসমতা, পরিবেশ, সংখ্যালঘু অধিকারের মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সমৃদ্ধি সূচকে। জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ 11টি সংস্থার তথ্য সহ বিভিন্ন পর্যায়ের গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আটলান্টিক কাউন্সিলের বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের ফলাফল জানাতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি সেন্টারের পরিচালক জোসেফ লেমোইন। তিনি বলেন, উপাত্তগুলোয় দেখা গেছে যেসব দেশে বেশি স্বাধীনতা রয়েছে সেসব দেশে অধিকতর সমৃদ্ধিও দেখা যায়। অন্যদিকে যেসব দেশে স্বাধীনতা কম সেখানে সমৃদ্ধির মাত্রা কম। জোসেফ লেমোইন আরও বলেন, যেসব দেশ শক্তিশালী আইনি ব্যবস্থা সহ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে তারা বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বাগত জানায়। এসব দেশ কম স্বাধীনতা থাকা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে। প্রতিবেদন অনুযায়ী স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন ও পাকিস্তান অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার আরেক দেশ আফগানিস্তান রয়েছে তালিকার সর্বশেষ 164তম অবস্থানে। সমৃদ্ধির সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। সূচকে শ্রীলঙ্কার অবস্থান 72তম এবং দেশটি অধিকাংশ ক্ষেত্রে সমৃদ্ধ। এই সূচকে বাংলাদেশ পেছনে রয়েছে ভুটান, নেপাল, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, প্রতিটি দেশ দুর্নীতি দমন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার জন্য লড়াই করছে, কিন্তু মূল বিষয় হলো সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার ও মোকাবিলা করা জরুরি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে দেখেছি ক্ষমতাসীন দল নিজেরাই তাদের দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। গণতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বলে দেয় যে প্রতিযোগিতামূলক নির্বাচন কতটা জরুরি। আর আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আমরা এটা দেখতে পাবো। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে থাকা রাজনৈতিক প্রবণতা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। এটি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আরেকটি রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক স্বাধীনতা খর্ব হওয়ার যে প্রবণতা সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এটি যেমন বৈশ্বিক একটি প্রবণতা, এটি আঞ্চলিক প্রবণতাও বটে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অধিকার আশঙ্কাজনকভাবে কমেছে। অর্থনৈতিক উন্নতি হলেও গণতন্ত্র ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশ। প্রতিবেদনে আরো বলা হয়, একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ তার রূপকল্প
2041 নিয়ে এগিয়ে চলছে। এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতির প্রতি অগ্রাধিকার, বাংলাদেশ জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক ভিত্তিকে মজবুত করার অঙ্গীকারের প্রতিফলন। সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে জানুয়ারির সংসদ নির্বাচন, দলীয় আধিপত্য ব্যবস্থার প্রবণতাকে শক্তিশালী করেছে, যেখানে আওয়ামী লীগ তার শাসনকালের মেয়াদ বাড়িয়েছে। এমন পরিস্থিতি স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিলেও এ ধরনের ব্যবস্থা সুশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এসব ঝুঁকি কমাতে রাজনীতি, সরকার ও অর্থনীতিতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা জরুরি। বিএনপির দিকে তাকিয়ে নেতারা, আন্দোলন পুনর্গঠনে সরকার বিরোধী দল ও জোট। আবারও সরকার বিরোধী আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো। ইতোমধ্যে কোনো জোট সম্ভাব্য দিন তারিখও নির্ধারণ করেছে। তবে সদ্য বিদায়ী বছরের আন্দোলনের সাফল্য, ব্যর্থতা ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান কি হবে, এ নিয়ে বিএনপির ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে বিরোধী দলগুলো। বিএনপি সহ সরকার বিরোধী আন্দোলনে যুক্ত দল ও জোটের নেতারা বলছেন, রমজান শেষ হওয়ায় এখন নতুন করে রাজনৈতিক কর্মসূচিতে যাবেন তারা। এক্ষেত্রে চলমান ইস্যু সহ অন্যান্য বিষয়ে যুক্ত হতে পারে। তবে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য মনে করেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে দেখা যাবে যুগপৎ ধারায় পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে পরিবর্তিত কৌশলে বাম ও প্রগতিশীল ধারার রাজনৈতিক দলগুলো যুগপথে যুক্ত থাকবে কিনা, এ নিয়ে সন্দিহান বিএনপি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটিতে আলোচনা হবে। একই সঙ্গে যুগপথ ধারায় যারা আগ্রহী তাদের সঙ্গে আলোচনার পরে স্পষ্ট হবে কিভাবে যুগপথ ধারা এগিয়ে যাবে। সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের বিরতির পর আজ সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক বসবে। এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উপজেলা নির্বাচন নিয়েও দলের অবস্থান স্পষ্ট হতে পারে বৈঠকে। গণতন্ত্র মঞ্চের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতিমধ্যে মঞ্চের পক্ষ থেকে 7টি বিভাগীয় সদরে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি মাসের শেষ দিকে সভা শুরু হতে পারে, শেষ হবে জুনে। প্রতিনিধি সভাগুলো সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহে হতে পারে। অন্তত 39টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করে আসছে। এসব দল ও জোট হলো গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণফোরাম পিপলস পার্টি, সমমনা জোট, গণতান্ত্রিক বাম জোট। এককভাবে পালন করেছে বিএনপি, এলডিপি, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি। বিএনপির নেতৃত্বে 2022 সালের 30 ডিসেম্বর সরকার পতনের যুগপৎ কর্মসূচি শুরু করে বিরোধী দলগুলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই দিন থেকে চলতি বছরের 30 জানুয়ারি পর্যন্ত যুগপৎ ধারায় কর্মসূচি পালিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, 2022 সালের 30 ডিসেম্বর প্রথম যুগপৎ ধারায় কর্মসূচি পালিত হয়। সেটি ছিল গণমিছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ পদযাত্রা কর্মসূচি হয়েছে 2023 সালের 18 জুলাই। তিনি আরও জানান, বিদায়ী বছরের 29 অক্টোবর থেকে 5 দফা হরতাল, 13 দফা অবরোধ ও 13 দফা গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ এ বছরের 30 জানুয়ারি ছিল কালো পতাকা মিছিল। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন, আপাতত যুগপৎ ধারায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ আছে। এখন বিএনপির অবস্থান নিশ্চিত হওয়ার পর এই বিষয়ে পরবর্তী উদ্যোগ সামনে আসবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আপাতত যুগপৎ ধারায় কর্মসূচি বন্ধ রয়েছে। অফিসিয়ালি মিটিং করার আগে যুগপৎ কর্মসূচির সম্ভাবনা কম। জরুরি বিষয় থাকলে যুগপৎ কর্মসূচি নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিয়াজো কমিটিকে শক্তিশালী করা ও সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক ধারা অনুসরণ করা। সাইফুল হকের ভাষ্য, বিগত আন্দোলন নিয়ে বিএনপির কি অ্যাসেসমেন্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে আমাদের বিষয়টি জানা দরকার। নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সঙ্গে বৈঠক হলেও এরপর কোনো ফলো আপ করা হয়নি। সর্বশেষ 13 জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। এর আগে 9 জানুয়ারি 12 দলীয় জোটের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান। এরপর কারাগার থেকে মুক্তি লাভের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। গণতন্ত্র মঞ্চের নির্ভরযোগ্য একজন নেতা জানান, যুগপৎ ধারায় যেতে বিএনপির সঙ্গে আগে আলাপ করার চিন্তা থাকলেও গণতন্ত্র মঞ্চে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মাসের শেষ দিকে বিভাগীয় সদরে শুরু হওয়া এই সভা শেষ হবে জুনে। এরপর বিভাগীয় পর্যায়ে ও জেলা সদরে সমাবেশ করার চিন্তা ভাবনা রয়েছে মঞ্চের। কর্মসূচির বিষয়ে মঞ্চের অন্যতম একজন নেতার মন্তব্য, সরকার বিরোধী আন্দোলনকে এখন পুনর্গঠন করতে হবে। প্রতিনিধি সভার মধ্য দিয়ে কর্মীদের সঙ্গে চিন্তার আদান প্রদান হবে, কর্মীদের মনোভাব বোঝা যাবে। পরবর্তী প্রোগ্রাম কি হবে, রাজনৈতিক আচরণ ও পদ্ধতি কি হবে, সে বিষয়টিও কর্মীদের মধ্যে দিতে হবে। গণতন্ত্র মঞ্চের এককভাবে কর্মসূচির চিন্তা রয়েছে 12 দলীয় জোটের। আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী এলাকা কেন্দ্রিক প্রোগ্রাম দিতে পারে এই জোট। তবে জোটের নেতাদের মূল দৃষ্টি বিএনপির দিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।